আমি আর্মিতে থাকা অবস্থায় ভাবতাম রিটায়ারমেন্টে যাওয়ার পরে কি করব আমি। অনেকেই রিটায়ারমেন্টে আসার পরে সময়টা অপচয় করিয়ে কাটিয়ে দেয়। আমি ভাবলাম আমার সময় আমি অপচয় কাটাবো না। আমি বাড়িতে আসলাম, আমার ওয়াইফের গরু পালনের সাথে আমি যুক্ত হয়ে গেলাম এবং বড় করে একটি খামার তৈরি করলাম। আজ আমার খামারে ইনশাল্লাহ 30টি গরু। আমি গরু পেলে সফল। আপনারা যারা গরু খামার করতে চান, ইনশাল্লাহ ভালোভাবে করলে আপনি সফল হবেন। আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মঈনুল হক। আমার ঠিকানা হচ্ছে গ্রাম পূর্ব রামকৃষ্ণপুর গহেট্টা, পোস্ট গহেট্টা বাজার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি বর্তমান গরুর খামারি। আপনি আর্মিতে চাকরি করতেন, আর্মিতে চাকরি করার পরে যখন আপনি রিটায়ারমেন্ট করলেন, ঠিক সেই সময় আপনি আসলে খামারের সাথে যুক্ত কিভাবে হলেন? আসলে মূলত এই খামারের সাথে আমি যুক্ত ছিলাম না। আমার ওয়াইফ গরু লালন পালন করতো, 8টা থেকে 10টা গরু সে নিজে লালন পালন করতো। আমি 22 সালে রিটায়ার্ড আসার পরে তারপরে আমি মোটামুটি এই সেটটা করে এখন আমি নিজেই 30টা গরু লালন পালন করি আর কি। ভাবি যখন আসলে গরু লালন পালন করতো, উনি কি নিজের ইচ্ছায় গরু লালন পালন করলো নাকি আপনার কাছে থেকে অনুমতি নিয়ে, বা কিভাবে আসলে উনি শুরুটা করলো? কারণ মহিলা মানুষ সাধারণত এই ধরনের সাহস করাটা কিন্তু অনেক কঠিন। সত্য কথা বলতে কি, আমি গরু ধারে কাছে কখনো যাইতাম না। গরু দেখলে আমি ভয় পাইতাম। তার নিজ ইচ্ছাই সে গরু লালন পালন করতো। এবং কি আমি যখন ছুটিতে আসতাম, ক্যান্টনমেন্ট থেকে যখন বাড়িতে আসতাম, আমারও সেটা ঢুকতে দিত না, কারণ আমি ভয় পাইতাম গরু দেখে। আপনার রিটার্ন করার পরে আপনি গরু লালন পালন শুরু করলেন। এই শুরুটা মানে এখন আমরা যে এসে দেখতেছি যে সকল কাজ প্রায় আপনি একাই করার চেষ্টা করতেছেন খামারের, এবং এখন খামারে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো গরু রয়েছে। তো এই গরুগুলো আপনি একাই লালন পালন করেন। এই যে গরু লালন পালন করার শেখার একটা ব্যাপার, এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে মানে আয়ত্তে নিয়ে আসলেন? আমি যখন নতুন সেট করি, সেট করে যখন আমি নতুন গরু উঠাই, তখন আমার ওয়াইফ 2 মাস আমার ট্রেনিং করেছে। মানে তখন প্রথম 8টা 10টা গরু ছিল, সারা দিন পরিশ্রম করতাম। পরে 2 মাস পরে বলতেছে যে তুমি বসো, তোমার ট্রেনিং শেষ, এখন আমি যে প্রসেসটা দেখা দেই এই প্রসেসে তুমি গরু লালন পালন করো, দেখবা তোমার কষ্ট হবে না। তারপরে তার দিক নির্দেশনায় মোটামুটি আমি এখন এই 30টা গরু আমি একাই লালন পালন করি আর কি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাই যে খুব মনোযোগ দিয়ে এই কথাটা আপনাদের শুনতে হবে, যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রশিক্ষণটা বা সেই সম্পর্কে জ্ঞান থাকাটা অনেক বেশি জরুরি। উনি যখন চাকরি থেকে চলে আসছে, আসার পরে উনি কিন্তু শুরু করছিল, কিন্তু সেটা সঠিকভাবে হয় নাই, যার কারণে ভাবি উনাকে হচ্ছে খুব সুন্দরভাবে গাইড করছে 2 মাসের মতো, এবং গাইড করার পরেই হচ্ছে যে উনি পারফেক্টভাবে উনার খামারটা আসলে পরিচালনা করছে। আমরা আপনাদেরকে জানাবো যে এই খামারে আসলে কতগুলো গরু আছে এবং কি কি জাতের। আপনি এই বিষয়টা একটু আমাদেরকে জানান। আমার খামারে এখন বর্তমান 2026 কোরবানি উপযুক্ত 30টা গরু আছে, এবং 30টা গরু হলো দেশি এবং ষাঁড় গরু, এবং সমস্ত গরুই দাঁতি গরু। বিভিন্ন খামারে আমরা ঘুরেছি এবং ভিডিও বানিয়েছি, তারা বলেছে এক একজন শাহিওয়াল বা বিভিন্ন জাতের গরু আসলে খামারে রাখতেছে, কিন্তু আপনার খামারটা সম্পূর্ণ দেশি গরুতে হচ্ছে ভরপুর। এটার কারণটা আসলে মূল কারণ হচ্ছে আমি যখনই আর্মিতে চাকরি করতাম, এই গরুগুলো ক্যান্টনমেন্টে প্রচুর চাহিদা, এবং গ্রাম অঞ্চলে যারা 1 লাখ থেকে 1,30,40 ভিতর এই গরুগুলো সবসময় চাহিদা থাকে বেশি, এবং মাংস কোয়ালিটি ভালো। সেই এর থেকেই মোটামুটি আমি এটা উদ্যোগ নিয়েছি যে আমি দেশি গরু কোরবানিতে ইনশাল্লাহ রাখবো। বিষয়টা কেমন যে দেশি গরু, যেটা দেশি গরুর মাংসটা অনেক টেস্টি, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ ক্রস গরু এবং দেশাল গরুর মাংসের ভিতরে অনেক পার্থক্য, 50% স্বাদে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, স্বাদে, মানে এবং গুণে সব দিকেই অনেক ভালো দেশাল গরু। জি জি জি। আচ্ছা, এই যে বিদেশে বিভিন্ন জাতের গরুগুলা, এগুলো তো অল্প খাবার দিলেও দেখা যায় যে অনেক বড় হয়ে যায়। এই গরুগুলা, দেশি গরু কিন্তু অনেক বড় করা পসিবল না। এখানে কি আপনার কোনোভাবে লস হচ্ছে এরকম কিছু মনে হয়? না, আসলে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে আর যদি সঠিকভাবে আপনি গরুগুলো মেনটেন্স করতে পারেন, দানাদার খাবার সঠিকভাবে পরিমাণ মতো খাওয়াতে পারেন, তাহলে লসের কোনো এখানে আসা কোনো স্কোপ নাই। লস আসার কোনো রকম না, সম্ভাবনা নাই? কোনোভাবেই লস আসা কোনো স্কোপ নাই, লাভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যখন রিটায়ারমেন্টে আসছেন, সেখান থেকে এখন অবধি কত বছর ধরে আপনি আসলে গরু লালন পালনের সাথে একদম পারফেক্ট ভাবে যুক্ত? আমি 23, 24, 25, 26 4 বছর আমি ফুললি এই গরুর সাথে সংযুক্ত, এবং গরু মোটামুটি এখন আমার জান প্রাণ যেটা বলা চলে আর কি। এরে না দেখলে আমার ভালো লাগে না আর কি। প্রত্যেকটা গরুর বায়োডাটা আমার মুহস্ত, যে কোন গরু কি পরিমাণ খাবার খায়, কোনটা খাচ্ছে না, আবার শুয়ে শুয়ে ঘুমের তলাও আমি এই গরু না ভাবি আর কি। আপনাকে মানে একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন একটু করতে চাই, যে আপনি যদিও হচ্ছে যে খামার সম্পর্কে একটু জ্ঞান আপনি ভাবির কাছ থেকে নিয়েছেন, ভাবি আগে যেহেতু আপনি চাকরিরত অবস্থায় গরু লালন পালন করছেন, কিন্তু এই গরু লালন পালন করা ছাড়াও তো আরো অন্যান্য অনেক কিছুই ছিল, আপনি সেগুলো বাদ দিয়ে আসলে গরুতেই কানেক্ট হলেন। এখানে দেখলাম যে কম পরিশ্রমে বেনিফিট
ভালো পাওয়া যায়। এই যে ছায়ের ভিতরে আমার সারাদিনে 30টা গরু, সকালবেলা মনে হয় 3 ঘন্টা কাজ আর বিকেলে 2 ঘন্টা কাজ, 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা কাজ। 1 ঘন্টা আমার ঘাস কাটতে লাগে, ঘাস কেটে বয়া নিয়ে আসতে 1 ঘন্টা সময় লাগে, আর এই শেডের ভিতরেই আমার কাজ, এর ভারী কাজ না। আচ্ছা, এই কথাতেও আমি আর একটা বিষয় মানে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা যখন প্রতিবেদন বানাই, বিশেষ করে বিভিন্ন খামারিরা যারা আছে, এরা সরাসরি বলে যে ভাই আপনি যদি গরু পালেন তাহলে গরুর সাথে আপনাকে গরু হইতে হবে, তাহলে আপনি গরু থেকে প্রফিট পাবেন, তাছাড়া পাবেন না। কিন্তু আপনি যেটা বলতেছেন যে এখানে আসলে ওই রকম পরিশ্রম নাই, মানে এই জিনিসটা কি আপনি এই সুন্দর একটা সেট করার কারণে অনেক কিছুই আপনি সহজ করে নিয়েছেন, এর জন্য এরকমটা মনে হচ্ছে আপনার কাছে? আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে, একটা শেডের প্ল্যানিং, যেমন আমার এই শেডের ভিতরে সমস্ত কিছু প্ল্যানিং করে সেট করা। আমার খেরেপালাও পাশেই, আমার গাছটা একবারে আমার শেডের সাথে লাগানো, সব ওভারঅল আমার কন্ট্রোলিং এর ভিতরে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা শেড মানে ভালোভাবে যদি কেউ করে তাহলে তার কষ্টও অনেকাংশে কমে যায়। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাইতে চাই যে আমি যে জায়গায় আসলে দাঁড়ায় আছি, এই শেডটা কিন্তু অনেক সুন্দর পরিপাটি একটা শেড এবং অনেক বেশি জায়গা। গরু থাকার পরেও এখানে দেখেন কতটা জায়গা, 11 ফিট জায়গা আছে। ঠিক এইরকম ভাবে যেমন এই পাশটা ঠিক ওই পাশটাও ঠিক এই একই রকম ভাবে হচ্ছে যে ভাই হচ্ছে যে শেডটা করেছে। আমরা আসলে এখন আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই যে এই যে আপনার যে দেশাল গরুগুলো, এখানে মোটামুটি 30টা গরু, এই গরুগুলো আসলে কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেছেন? এগুলো সাধারণত আমি বর্ডার এলাকা থেকে সংগ্রহ করি, কারণ দেশের বাজার ঘুরে ঘুরে হাট ঘুরে ঘুরে দিলে আমি এই গরুগুলো ক্রয় করে, কষ্ট পড়ে যায় বেশি, খরচ পড়ে যায় বেশি। আচ্ছা আচ্ছা। আর তাছাড়াও এই দাঁতি গরু পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যায় এলাকাতে। এই গরুগুলো নেত্রকোনা বর্ডার থেকে এইগুলো সংগ্রহ করা আর কি। গরুগুলো সংগ্রহ করার সময় আপনি কোন কোন জিনিসগুলো খেয়াল রাখেন? সর্বপ্রথম যেটা আমি খেয়াল করি, কোরবানি উপযুক্ত যে গরুগুলো, যেমন দাঁতি হতে হবে, কালার সুন্দর হতে হবে, তার পাছাটা এবং বডিটা দেখতে যেন ভালো লাগে, তার চোটটা মোটামুটি, দেখাল করতে এমনি চোট কম থাকে, তারপরেও তার ঝোলটা যেন মোটামুটি থাকে, এগুলো দেখে মোটামুটি আমি এগুলো চয়েস করি আর কি। বিশেষ করে হাড্ডি মোটা গরুগুলো তাড়াতাড়ি স্বাস্থ্য মাস্ত ভালো হয় আর কি। আপনার এখানে মোটামুটি 30টা গরু আছে এবং প্রত্যেকটা গরুই দেশাল। এই গরুগুলোকে আসলে আপনি খাবারগুলো কিভাবে দিচ্ছেন, কি ধরনের খাবার খাওয়াচ্ছেন? এখানে খাবার খাওয়াচ্ছি হলো 4 প্রকার খাবার আমি খাওয়াই, দানাদার খাবার, সোলার বসি, অ্যাঙ্কার বসি, সয়াবিন বসি, আর ডাইস। ডাইস মূলত খাওয়াই চর্বি কমের জন্য। ডাইস খাওয়ালে গরুতে চর্বি হয় না। ক্যান্টনমেন্টে যতগুলো গরু দিছি প্রায় জায়গা থেকে আমার কল আসছে, মনে তুমি কিভাবে এই গরুগুলো লালন পালন করছো, মাংস কোয়ালিটি ভালো, চর্বি কম। আচ্ছা। আর মাংস যে রেঞ্জটা, যে আমার এই গরুতে 4 মণ মাংস হবে, ঢাকাতে আমি এখানে বলে দিই, ঢাকাতে যাওয়ার পর 4 মণই হয়, 5 কেজি বেশি হয়, কম হয় না। মানে এইটা আপনি নির্ধারণ করেন কিভাবে যে এতগুলোই মাংস হবে, এতটুকু? আমি লাইভ আউট করা আছে, এগুলো সবগুলো 60%, শতকরা 60% মাংস থাকে, আর 40% লাড়ি ভুড়ি টুড়ি দিয়া, চামড়া টামড়া দিয়া বাদ যায় আর কি। তারপরে আপনার এখন এখানে যতগুলো গরু আছে প্রত্যেকটা গরুরই কি লাইভ ওয়েট করা আছে? হ্যাঁ, প্রত্যেকটা গরুতে আমার লাইভ ওয়েট করা আছে। আচ্ছা, আপনি এই যে গরুগুলো ক্যান্টনমেন্টে দিচ্ছেন, ক্যান্টনমেন্টের বাইরেও যদি কেউ আসলে শখ করে কুরবানি মানে করতে চায় আপনার খামার থেকে গরু নিয়ে, সেক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ আছে? হ্যাঁ, ক্যান্টনমেন্টের বাইরেও আমার গরু যায়, যেমন ঢাকা পর্যন্ত 2টা 3টা একটা চালিয়ে পরেও আমি দিয়ে দিই। ক্যান্টনমেন্টে যে গরু যায় ওর সাথে আমি দিয়ে দিই, ওখানে ডবজা চলে আসে আর কি। আচ্ছা, তারা পছন্দ করা বা দাম দর করা এটা কোন প্রসেসে করবে আপনার সাথে? ক্যান্টনমেন্ট থেকে যারা 2টা 3টা নেয়, গত 2-3 বছর আমার বাড়িতে আসছে, আইসা দেখে শুনে ওরা চয়েস করে ঠিক করে থেকে চলে গেছে, পরে আমি পৌঁছা দিচ্ছি আর কি। সাধারণ ক্রেতা এটা আসলে কিভাবে করবে? মানে ক্যান্টনমেন্টের বাইরে অন্য কোথাও থেকে বা দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি আপনার খামারের একটা গরু নিতে চায়, যে এখান থেকে গরু নিলে এখানকার গরুতে চর্বি কম, সেক্ষেত্রে তারা আসলে কিভাবে দেখবে, কিভাবে দাম দর করবে? আসলে আমি অনলাইন আমি দেখে গরু আমি দেই না, আমি সশরীরে ওনাকে আসতে হবে। প্রয়োজন পড়ে ওই আসা যাওয়ার ভাড়া এবং আমার বাড়িতে থাকার ব্যবস্থা আছে, সব দেখে শুনে এখানে গরু নিয়ে যাবে। কারণ আমি চাই না যে ভিডিওতে দেখে সে চয়েস করে গরু নিক, পরে আমার সাথে 1-2টা কথা হোক যে ভাই আপনি দেখালেন এটা ভিডিওতে, কিন্তু আপনার গরুর এই অবস্থা মানতো ভালো না। সে আসবে, দেখবে, তারপর সে গরু নিবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, আমরা যারা আসলে হাটে থেকে গরুগুলো কিনি, তখন দেখা যায় যে বেশিরভাগ গরুতেই প্রচুর পরিমাণে চর্বি থাকে, যার কারণে মাংস কম হয়। উনি মোটামুটিভাবে কনফার্ম করতেছে যে আমার গরুগুলাতে আসলে চর্বি খুবই কম। তো যারা আসলে উনার গরু নিতে চান, তাদের জন্য যে সুযোগটা আছে বা ব্যাপারটা আছে, সেটা হচ্ছে যে আপনারা ফোনে কথা বলবেন এবং কথা বলার পরে হয়তো আপনারা ভিডিও কলে 2-1টা গরুর ফটো বা ভিডিও দেখতে পারবেন, কিন্তু ওইভাবেই আপনি কনফার্ম করতে পারবেন না। আপনাকে এখানে সরাসরি আসতে হবে, আপনাকে গরু দেখতে হবে এবং উনি লাইভ ওয়েট দিবে, সেই লাইভ ওয়েট অনুযায়ী আপনাকে হচ্ছে গরু কিনতে হবে এবং তারপরে হচ্ছে উনি গরু বিক্রি করবে। এভাবেই তো আপনি বিক্রি করেন? হ্যাঁ, আমি লাইভ ওয়েটও বিক্রি করি, আবার যদি কেউ দেখে দামাদামি করে নেয় সেটাও দিই। আপনার এখানে গরুগুলোর প্রায় সবগুলোরই একই সাইজ, মানে এগুলা
আসলে কত বাজেটের মধ্যে মানে কিনতে পারবে বা বিক্রি করবেন? 1 লাখ থেকে আমি যেমন গতকালকে ওয়েট দিয়ে ফেলছি, মানে 200 কেজি থেকে আমার এখানে 280-85 কেজি মতো লাইভ ওয়েটে গরুগুলো আছে আর কি। 1 লাখ টাকা থেকে 1,30,000 থেকে 40-এর ভিতরে আমার এই গরুগুলো। এতগুলা গরু আসলে যে টেক কেয়ারের ব্যাপারটা আপনি একাই করেন বলতেছেন, কিন্তু যদি কোনো সময় কোনো গরু আসলে অসুস্থ হয়, এই জিনিসগুলো আসলে কিভাবে কন্ট্রোল করতেছেন? এই যে আপনি একটা ভালো প্রশ্ন করছেন ভাইয়া। 2 বছর মোটামুটি ডাক্তার আসতো আমার এখানে, আইসা ট্রিটমেন্ট করতো আর কি। ওই দেখে দেখে আর ইউটিউব ঘেটে মোটামুটি বই টই পড়ে আমি নিজেই মোটামুটি হালকা পাতলা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর কি। বড় ধরনের ক্ষতি না হলে পরে আমার সেটা আমি ডাক্তার কখনো ডাকি না আর কি। মানে যখন ওটা হচ্ছে যে আপনার বোঝার বাইরে চলে যায়, যেটাতে আসলে অন্যরকম কিছু, ঠিক সেই সময় আপনি হচ্ছে ডাক্তার কল হ্যাঁ, করেন। সেই সময় আমার বাজারে একটা ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, ওকে ডাকি, ও এসে আমার সাপোর্ট দিয়ে যায় আর কি। আচ্ছা, অনেকে দানাদার হচ্ছে বাজার থেকে কিনে, আপনি দানাদার সংগ্রহ করেন কিভাবে গরুর জন্য? আমি বাজার থেকে কিনে আমি নিজে মিক্স করি পার্সেন্টেজ হিসাবে। সোলার বসি, অ্যাঙ্কার বসি, আর হয়তো সোয়াবিন বসি, মনে করছি 100 কেজি, আর আমি ডাইস দিয়ে এলে 200 কেজি এর সাথে দিয়ে আমি গরুকে খাওয়ানো শুরু করি। এই ডাইস দেওয়ার কারণটা কি? কারণ হলো আমার খরচটা কম হয় আর কি। আমি কিন্তু কখনো গমের বসি ব্যবহার করি না, গমের বসির দাম বেশি। গমের বসি পরিবর্তে আমি ডাইস ব্যবহার করি। ডাইসের চর্বিটাও কম হয়, মাংসর মান ভালো হয় আর কি। আসলে অনেকেই হয়তো আমার মনে হচ্ছে যে এটা যে ডাইসটা চিনবে না, এটা আসলে কি? এটা হলো গুড়ার মতন আর কি। এটা গমের সবলা এবং প্যারার যে সবলাগুলো আছে এইগুলো দিয়ে তৈরি করা হয়। আমার মনে হয় যে ডাইসটা এখন চিনলেন, কারণ ডাইস শব্দটার সাথে আমি আজকে নতুনভাবে পরিচিত হলাম। এবং আমি আপনার খামারে দেখলাম যে আপনি এই গরুকে, দেশি গরুকে আপনার যে খাবারগুলো দিচ্ছেন, এখানে একটু আসো, দেখতে পারবো কিনা। এখানে যে খাবারগুলো দিচ্ছেন, এই যে ঘাসের এই ডাঁটেগুলো, এগুলো আপনি মানে আসলে কেটে দিচ্ছেন না? না, মানে এটা কেটে না দেওয়ার কারণ কি? আমি যতগুলো খামারে গেছি, ওরা হচ্ছে সুন্দরভাবে কেটে কেটে গরুকে খাইতে দেয়। আসলে গরুরে মোটামুটি যেভাবে আপনি গড়ে তুলবেন ওইভাবে গড়ে উঠবে। কারণ এই গাছগুলো আমি মেশিন কাটি। আচ্ছা। মেশিন একটা 30,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই গাছগুলো আবার প্রসেস করতে মানে 1 ঘন্টা সময় লাগবে। ওমরা টাকাও ইনভেস্ট করা লাগতেছে, আবার এমরা শ্রমও দেওয়া লাগতেছে 1 ঘন্টা বেশি। আমার এমনি যেহেতু খাচ্ছে, তাহলে আমার কাটার তো কোনো প্রশ্ন আসে না। এই যে ডাটি দিতেছে না, এগুলো খাওয়া শেষ করে ফেলবে। তার মানে আপনি কি এখানে সময় বাঁচানোর জন্য আর পরিশ্রম বাঁচানোর জন্য মানে গরুকে এভাবে অভ্যস্ত সময়, করছেন? পরিশ্রম এবং টাকা, আচ্ছা, তিনটাই বাঁচতেছে। তিনটাই বেচতেছে। এটা হচ্ছে যে আপনি ওদেরকে অভ্যস্ত করে ফেলছেন। হ্যাঁ, অভ্যস্ত করে ফেলছে। মানে প্রথম মানে দিকে হয়তো খাইতো না, এরকম হয়েছে? প্রথম খাইতো না, আসিয়া 1 সপ্তাহের মতন ওদের সামনে দিয়ে রাখতাম। আচ্ছা। খাইলে খা, না খাইলে না খা, ট্রেনিং। আচ্ছা। সেম দিয়ে পালা রাখতাম, খাইলে খা, না খাইলে ও সেটাই আসতাম না, দিনে 2 বার আসতাম। আমি আপনাদেরকে বলতে চাই, এই জায়গায় মানে ভিডিওর এই পয়েন্টটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ। মানে উনি গরুকে মনে করেন এক ধরনের চ্যালেঞ্জ দিছে। এই ধরনের ডাটা, এগুলো কিন্তু শক্ত ডাটা, মোটামুটি ভালোই শক্ত। হ্যাঁ, এই ডাটাগুলো গরুকে সামনে দিয়ে চ্যালেঞ্জ দিছে যে তুমি খাইলে খাও, না খাইলে না খাও। কিন্তু অনেক খামারই আছেন এই কাজটা কিন্তু করেন না। গরু যখনই দেখেন যে খায় না, তখনই হচ্ছে যে কিভাবে কাটবো, কিভাবে ফাটাবো, কিভাবে খাওয়াবো। কিন্তু উনি এই জায়গাটাতে দেখলাম যে পুরোটাই ব্যতিক্রম। মানে এভাবে এই যে ডাটা, আমি কিভাবে আর বোঝাবো আপনাদেরকে, কুশাইল বা গ্যান্ডারি যেটা বলে ওইটার মতো শক্ত এই ডাটা গরুকে দিয়ে রাখছে, এবং গরু এটা শেষ অবধি খেয়ে ফেলবে। এবং গরুকে উনি এইভাবেই আসলে ট্রেনিং করাইছে এক ধরনের, যার কারণে গরু বাধ্য এটা খাইতে। এবং এই যে আপনি আসলে এরকম ডাটি টাইপের ঘাসগুলো গরুকে খাওয়াচ্ছেন, এর জন্য কি আপনার কাছে কোনো সময় মনে হয় যে আমি এইভাবে গরুকে খাওয়াচ্ছি, এর জন্য গরুর চেহারা ফিরতেছে না বা গরু সুস্থ থাকতেছে না, এই ধরনের কোনো ইস্যুতে কি পড়ছেন বা মনে হচ্ছে? না, আমি যদি এখানে কনফিউজ থাকতাম তাহলে আমি খাওয়াইতাম না। কারণ আমি এখানে জানি যে আমার গরু খাচ্ছে, নষ্ট করতেছে না, এবং স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে, ওদের যতটুকু গ্রোথ হওয়ার কথা হচ্ছে, যার কারণে আমি আর ওই মেশিন টেশিন আর ওই দিকে যাই না আর কি। আচ্ছা, আপনি এই ঘাসটার নাম একটু বলেন তো। এটা হচ্ছে পাংশন, এটা পাংশন অন বলা হয় আর কি। পাংশন 1, এটা অল্প 2-3 শতক আর কি গাড়ছি আর কি। আর এছাড়া মোটামুটি আমি যারা ওয়ান গাছ দিয়ে গরু লালন পালন করতে, মানে যারা ওয়ান ঘাসটাই আপনি আপনাদের গরুকে মানে নিয়মিত দেন? যে নিয়মিত। আপনার এই 30টা গরুর জন্য এই মুহূর্তে মানে কতটুকু জমি আছে ঘাসের জন্য? আমার আছে হলো 2.5 বিঘা, কিন্তু 1.5 বিঘা হলেই কাভার হয়ে যেত আর কি। এতগুলো গরু আপনি একা একাই হচ্ছে যে পরিচর্যা করেন, এটার যে খাবারের ব্যাপারটা আছে, সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত কিভাবে খাবার দেন আর মানে কি খাবার দেন? সকালবেলা ফজর নামাজ পড়েই আমি এসে আমার সেটি ঢুকি, গোবরটা টানতে ফেলি, টান দিয়ে আমি ঘাস দিয়ে দিই গরুর সামনে। কারণ আমার গোড়া হলো প্লেন গোড়া, লম্বা লম্বা ঘাস হাত দিয়ে ধরে নিয়ে এসে ফেলে দিয়ে গোড়া ভিতরে গরু খেতে থাকে। গরু ঘাস দেওয়া শেষ, দানাদার খাবার ভিজে ফেলি, ডাম আছে আমার গাড়ি সেট করা আছে, দানাদার খাবার ভিজানো শেষ, আমি ওই যে ঘাসে খেতে চলে যাই। ঘাসে খেতে যাই, আধা ঘন্টা ঘাস কাটি,
2 বেলা খাই 30টা গরু, মানে বড় বড় বোঝা 10 বোঝা থেকে 12 বোঝা ঘাস কাটি আমি, কাটতে আধা ঘন্টা আর বয়া নিয়ে আসতে আধা ঘন্টা। এর মধ্যে ঘাস খাওয়া শেষ হয়ে যায়, খ্যার দিয়ে দেই, খ্যার দেওয়ার পরে আমি হালকা নাস্তা করি, নাস্তা করে আসা তারপরে দানাদার খাবার খাওয়াই, তারপরে গরু ঘর পরিষ্কার করে গরুরে গোসল টোসল করা আমি 15টা অথবা 9টার ভিতরে আমি শেড থেকে বের হয়ে যাই। 3টা পর্যন্ত এই গরু ওরা রেস্ট করে আর কি। আচ্ছা, তারপরে দ্বিতীয়বার খাবারটা আবার কোন সময় কিভাবে দিচ্ছেন? বর্তমান টাইমে শেডে ঢুকি আমি 3টায় ঢুকা গরুরে প্রথম গোবরগুলো টান দেওয়ার পরে আমি ঘাস দিয়ে দেই, ঘাস দেওয়ার পরে দানাদার খাবার ভিজে ফেলে আমি খ্যার দিই, খ্যার 50% খাওয়ালে পরে আমি দানাদার খাবার খাওয়া দিই। তারপরে মোটামুটি হালকা পরিষ্কার করে কয়েল মাল জ্বালা দিয়ে আমার মতন আমি শেডতে বের হয়ে যাই। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি সকালে একবার এবং বিকেলে একবার 2 বেলা এই 2 বারই খাবার দেন। জি। অনেকে আছে 3 বার দেয়, আবার অনেকে আছে যে রাত্রে কিছু খাবার দেয়, মানে এটা কি আপনি দেন? আসলে না দেওয়ার কারণটা কি? না দেওয়ার কারণ হলো বেশি খাবার খাওয়াইলে গরু ফলে স্বাস্থ্য বেশি দেখা যায়, কিন্তু মাংসতে আসল বেনিফিট পাওয়া যায় না। আচ্ছা, যতটুকু মাংস আশা করা যায় মাংসের ওয়েটটা হয় না। আচ্ছা। এমনি গরু ফলে স্বাস্থ্য মাস্ত বেশি দেখা যায়, কিন্তু ওয়েটটা হয় না। কারণ আমি মাঝখানে মোটামুটি 23 সালে কিছু গরু ঢাকা ক্যান্টনমেন্টে কাটিয়ে বিক্রি করতাম আর কি বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু দেখা যায় কি ওইভাবে যারা খাওয়ায় তাদের গরু না কখনো বেনিফিট আশা করা যায় না। তার মানে এটা আমরা ধরতে পারি যে এই গরুগুলার বা আপনার পালন পদ্ধতিতে যে গরুর মাংসটা হচ্ছে এটা এক ধরনের পেটা মাংস, মানে বলা যায় ওয়েট বেশি হবে। এখানেও কিন্তু একটা পলিসির ব্যাপার আছে, যারা খামারে ভাই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে যে এই বিষয়টা মাথায় নিতে পারেন, কারণ আপনাদের মধ্যে যেটা হচ্ছে রিয়েলিস্টিক কথা, বাস্তব কথা, সেই জিনিসগুলোই সোহাগের সবসময় তুলে ধরে। গরু পালার যে সহজ একটা ব্যাপার সেই উদাহরণটাই হচ্ছে উনি দেখিয়েছেন। আমি বিভিন্ন খামারে গিয়েছি, আমি আপনাদেরকে একটু আগেও বলছি যে তারা হচ্ছে ঘাস, বিভিন্ন আইটেমে ঘাস কাটে, ঘাসের সাথে এটা ওটা মিশ্রণ করে তারপর হচ্ছে গরুকে খাইতে দেয়, কিন্তু উনার ব্যাপারটা একেবারে ভিন্ন। ঘাস কাইটে না, সরাসরি দিচ্ছে এবং দানাদার খাবারগুলোও খুব সহজেই প্রস্তুত করতেছে, কারণ প্রত্যেকটা জিনিস কোয়ালিটি অনুযায়ী সুন্দর আসলে স্টাইলে উনি সাজায় নিছে। এবং আর একটা জিনিস যেটা যে ঘাস যে কাটার ব্যাপারটা সেটা কিন্তু ওনার করা লাগতেছে না, যার কারণে সময়টাও বাঁচতেছে। খুব অল্প সময়ে মানে একা 30টা গরু মোটামুটি একাই হচ্ছে যে লালন পালন করে উনি আবার অন্যান্য কাজ করতে পারতেছে। আসলে আপনি এখন তো শুধু গরু লালন পালনই করেন, এর পাশাপাশি মনে হয় তেমন কিছু করেন না, আমি আর কোনো কিছু। কিন্তু আত্মীয় স্বজন বাড়ি বা 1 দিন বা 2 দিন যদি আপনার বাড়িতে না থাকতে পারেন, ওই সময়টাতে আসলে আপনার এই খামারটা কিভাবে মানে সামলানো হয়? আমি 1 দিন 2 দিন, আমি 10 দিনে তো থাকি। এই খামারটা পুরোটা দেখাশোনা করে আমার ওয়াইফ, আর আমার 2টা বাচ্চা আছে, এরাই আনাপ। 1 সপ্তাহ 10 দিন ধরে আমি বাড়ি থাকি, কোনো সমস্যা নাই। আপনি যে গরু পালনের শেডটা করেছেন, এই শেডটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এই শেডটা করতে আমার খরচ হয়েছে 9.5 লক্ষ টাকা। এই 9.5 লক্ষ টাকা কিন্তু আমার 3 শিফটে, অর্থাৎ 1.5 বছরে আমার এই 9.5 লক্ষ টাকা আমি পেয়ে গেছি ইনশাল্লাহ। আপনার এখানে কতগুলো গরু লালন পালন করা যাবে? এখানে 30টা গরু, এই শেডে 30টা গরু লালন পালন করা যায়। আচ্ছা, আমরা যদি আপনার বছরিক একটা আয় ধরি, তাহলে বছরে আপনি কিরকম পরিমাণ প্রফিট করেন? আমি মোটামুটি যেভাবে পরিশ্রম করতেছি, যেভাবে লালন পালন করতেছি, তাতে মাসে 1 লাখ টাকা, 80 থেকে 1 লাখ টাকা থাকে ইনশাল্লাহ। আমরা আরো একটা বিষয় জানতে চাই এখন, যে ভাই আপনি 30টা গরু এখন লালন পালন করতেছেন, মাশাআল্লাহ আপনার খামার দেখতে অনেক সুন্দর। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে খামারের যে জায়গাটা, এটা কিন্তু অসাধারণ একটা সুন্দর জায়গা, কারণ এই পাশেই হচ্ছে বাসা আর চারিদিকে খোলামেলা, মানে গরমের দিনে উনার ফ্যান চালানোর কোনো প্রয়োজন নাই, এতটা বাতাস আসে। আপনারাও যারা আসলে খামার করবেন ভাবতেছেন, তারা এরকম ফাঁকা জায়গাতে খামার করবেন যেখানে বাতাস লাগবে, মানে ন্যাচারাল যে একটা প্রাকৃতিক বাতাস বা প্রাকৃতিক একটা বিষয় সেটা যদি থাকে, তাহলে আপনার খামারটা আরো সুন্দরভাবে হচ্ছে যে ফুলে ফেঁপে উঠবে আশা করা যায়। তো আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার খামারের যে 4 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, নতুন কেউ যদি আসলে খামারি হতে চায়, কি কি বিষয় খেয়াল রেখে মানে খামারের দিকে আসতে পারে বা আসা উচিত? সর্বপ্রথমেই যদি খামার করতে চাইতে ঘাস তৈরি করতে হবে। ঘাস ছাড়া বেনিফিট করা যায় কিন্তু খুব কম আর কি। ঘাস যদি মোটামুটি ঠিক থাকে তো গরু ঠিক। ঘাসের পাশাপাশি আর কোন কোন দিক খেয়াল রাখা উচিত? যেমন শেডটা, এই শেডটা কিন্তু গরুর শেড হিসেবে তৈরি করা না আমার। জি জি জি। এটা ফ্ল্যাট বাসা হিসাবে 3 তলা ফাউন্ডেশন দিয়ে এটা করা। আচ্ছা। যে আমি আজ মনে করেন যে গরু আমার ব্যবসা ভালো হচ্ছে না, ওকে ক্যান্সেল, তখন এখানে আমার বাসা বাড়ি হয়ে যাবে। আর একটা সিক্রেট উন্মোচন করে ফেলছে ভাই, যেটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এগুলা কিন্তু বিল্ডিং এর জন্যই দিয়ে রাখছে, মানে পরবর্তীতে হচ্ছে যে উনি এটার যে অবকাঠামোটা আছে বা যে ইটা আছে আপনার এটাকে কি বলে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে উনি কিন্তু খুব সহজ
সহজেই বিল্ডিং করে ফেলতে পারবে। এটা খুব পলিসি করে কাজ করছে, এটা আমার খুব ভালো লাগতেছে। নতুন যদি কোনো খামারি হয়, সে হচ্ছে যে ঘাসের ব্যবস্থা করলো, একটা ঘর দিল, এখন তার আসলে কোন কোন জিনিস খেয়াল করে মানে খামার শুরু করা উচিত যাতে সে কোনোভাবে লস না করে? আমি মনে করি গরুতে লস কখনো হবে না যদি নিজে পরিশ্রম করে, নিজে দুল পরিশ্রম করে, নিজে যা দুল হাটে গরু কেনে, বাজার থেকে ক্রয় করে, দেখে শোনা, তাহলে এখানে লসের কোনো প্রশ্ন আসে না। আপনার অভিজ্ঞতার আলোকে আপনি একটা অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেছেন, কিন্তু নতুন কেউ যদি আসলে শুরু করতে চায়, তার তো অভিজ্ঞতা নাই, সে এই জায়গা থেকে আসলে হাটে যখন গরু কিনবে, সে কিভাবে আসলে গরু কিনবে, নির্ণয় করবে কিভাবে যে আমার এই গরুটা নিলে আমি লাভবান হতে পারবো বা এই গরুটা বড় হবে, এগুলো আসলে কিভাবে মানে তারা শিখতে পারে বা জানতে পারে? গরু কেনার সময় সর্বপ্রথমেই যদি মনে করেন যে ফ্ল্যাটিং মানে মোটা তাজা করবেন, তাহলে বয়স দেখে গরু কিনতে হবে। গ্রামে সাধারণত আমরা 2 দাঁত হলে পারেই বয়স ধরে নেই। যারা নতুন খামারি তাদেরকে বলবো পাকাপোক্ত এবং দাঁতি গরু কিনবেন, শুটকা গরু কিনবেন। যে আমি কষাই হাটা থেকে মাংস দেখে গরু কিনছিলাম, তাতে বেনিফিট কম, কারণ ওটা মাংস হয়ে গেছে। আপনি কিনবেন শুটকা দেখে একবারে মানে কঙ্কাল, ওইগুলোতে বেনিফিট ভালো আসে না। ওইগুলো দেখে শুনা ডিল কাটিং দেখে, হাড্ডি মাটি মোটা দেখে, মাজাটা যেন একটু ওষার হয় দেখে কিনবেন, বেনিফিট ইনশাল্লাহ আল্লাহ দিবেই। নতুন খামারিদের জন্য এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো অনেকটাই কাজে লাগবে। এবার একটা সিক্রেট আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আর মাত্র 25 থেকে 30 দিন পরেই কোরবানির ঈদ, তো ঈদকে সামনে রেখে আপনার এই গরুগুলো যে আছে লালন পালন করতেছেন, স্পেশাল কোনো কিছু কি এদের জন্য করতেছেন খাবার তালিকায় বা বিভিন্নভাবে? না, স্পেশাল করে ঈদ উপলক্ষে কোনো স্পেশাল নাই। আমি একবার শুরু থেকে যে খাবার দাবার ওটাই, যে আমার এই খামারটা কিন্তু সরকার অনুমোদিত, এটা সরকারিভাবে রেজিস্ট্রেশন করা, এবং আমার এই গরুগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা, 5টা ভ্যাকসিন আছে সরকারিভাবে, এটা কমপ্লিট করা। ইনশাল্লাহ আমার এখান থেকে গরু নিলে সুস্থ সবল সুন্দর গরু পাবে আর কি। আচ্ছা, আপনাদেরকে এই অংশে বলতে চাই যে ওনার যে ফোন নাম্বারটা সেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। যদি ওনার কাছ থেকে আসলে গরু নিতে চান বা কোনো তথ্য জানতে চান খামার সম্পর্কে, সরাসরি ওনাকে ফোন করে আপনারা এটা জেনে নিতে পারেন। তো এখন এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আমরা জানতে চাই, যে আপনি খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? আমি যেহেতু আমার এই শেডে 3 বছর হলো আর কি আমি সেটা আছি, ভবিষ্যৎ প্ল্যানিং আমি এবছরই চিন্তা ভাবনা করছিলাম দোতলা করে আমি দোতলায় গরু পালবো, কিন্তু টাকাগুলো অন্যদিকে ইনভেস্ট করছি, যার কারণে হয় নাই। তবে আশা করা যাচ্ছে যে আগামী বছর আমি দোতলায় গরু উঠাবো, এরকম একটা প্ল্যানিং ইনশাল্লাহ আমার আছে আর কি। মানে নিচতলা দোতলা দুই জায়গাতে? হ্যাঁ, 2 জায়গাতেই আমার গরু থাকবে। তখন কি একা পারবেন? হ্যাঁ, না, তখন আর একা পারবো না, তখন আমার সাপোর্ট 1-2 জন লাগবে ইনশাল্লাহ। আমরা মইনুল ভাইয়ের কাছ থেকে আসলে মোটামুটি অনেক কিছু জানার চেষ্টা করেছি যেটা আপনাদের কাজে লাগবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। যাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে আপনারা অন্য একটা ভাইকে দেখাবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।